হ্যালো। হ্যাঁ, হ্যালো জুবাইর। আপনি দেখছেন শুরু তো করতেছি, কানেক্ট হচ্ছে না কেন বুঝছি না। ওই যে হ্যাঁ, 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 স্টার্টটা তো দিয়েছি, এখন আমি দেখতেছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন? হুম। এক্সিস একটা কি ট্রায়াল আর একটা? হ্যাঁ। এখন এখন যাইতে হবে কোনটাই? আচ্ছা, আপনি কি এখন দেখছেন? আপনি কি এখন দেখছেন? দেখেন দেখি। আমার আমার এখানে তো এই যে আসছে তো ওই যে আব্দুল্লাহ আল মাহমুদ। আচ্ছা, 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 আসতে বোধহয়। হ্যাঁ, আব্দুল্লাহ আল মাহমুদ। হ্যাঁ, আসতেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আরো কয়েকজন আসুক, আমরা পরে একটু পরে শুরু করি। আচ্ছা, আরো অনেকে আসতে আসতে আমরা আমার একটু পরিচয় দিই। আহ, তোমাদের সঙ্গে পরিচয় আমার নাই হয়তো অনেকের সঙ্গে। আমি আমার বাড়ি কুষ্টিয়া। আমি কুষ্টিয়ার আমার গ্রামের হাই স্কুল বেদবেড়া হাই স্কুল থেকে এসএসসি পাশ করি 1970 সালে। তারপর কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে এইচএসসি পাশ করি, করার পরে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করি। এটা হলো 1979 সালে। আর আমার এমবিবিএস রাজশাহীর ব্যাচ ছিল আমাদের 15 ব্যাচ, 15তম ব্যাচ। এখন আমি আছি বারিন্দ মেডিকেল কলেজ, রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজে ফরেন্সিক মেডিসিনের প্রফেসর এবং ডিপার্টমেন্টাল হেড। একটা ঘটনা হলো যে আমি রাজশাহীর 15th ব্যাচ, আর আমার এখন এক লেকচারার আছে, সেও রাজশাহী মেডিকেল থেকে পাশ করছে, তার হলো ঠিক আমার উল্টা, মানে 51th ব্যাচ আর কি। তো হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আসছে। না, অনেক, হ্যাঁ, অনেকেই রেসপন্ড করছে। হ্যাঁ, আচ্ছা, 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 হ্যাঁ। আচ্ছা, একজন একটু বলো, আমাকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কি না? একজন দিকে শুনতে পাইতেছে না। তো যাই হোক, আমি 15 ব্যাচ রাজশাহী মেডিকেল কলেজ, আমার লেকচারার এখন সে হলো 51 ব্যাচ আর কি, মানে পুরো 36 বছরের গ্যাপ। তো আমি ফরেন্সিক মেডিসিনে আমার ল্যাটারাল এন্ট্রি, তার মানে আমি 1999 সালে ডিএফএম পরীক্ষা দিয়ে কোর্সে আসি। তার আগে আমি কোনো লেকচারার ছিলাম না বা কোনো মেডিকেল কলেজে ছিলাম না। তারপরে 2000 সালে পাশ করার পরে আমি সলিমুল্লাহ মেডিকেল কলেজে লেকচারার ছিলাম। 2001-এ ফরিদপুর মেডিকেল কলেজে গেলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে। ওখানে অনেক দিন ছিলাম, 2010-এর মাঝামাঝি পর্যন্ত। ওখান থেকে আমি ট্রান্সফার হয়ে আসি ঢাকা মেডিকেলে। এখানে 2011 সালের 1 জানুয়ারি আমি রিটায়ারমেন্টে যাই। তারপরে যাই আমি এনাম মেডিকেল কলেজে। এনাম মেডিকেল কলেজ থেকে 2019 সালের মার্চ মাস পর্যন্ত ওখানে ছিলাম। তারপরে মে 2019-এ আমি মোটামুটি আমি এই যে বারিন মেডিকেলে জয়েন করছি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছে ভালো। তো এখন বারিন মেডিকেলে আছি। তো এখন তো করোনার এই আমার বাসা ঢাকাতে, ঢাকা এলিফেন্ট রোডে। আর রাজশাহীতেও বাসা নিয়েছি। তো করোনার এই কারণে 24শে মার্চ চলে আসছি ঢাকায়। সব কিছু যদি সেটেল হয় আবার রাজশাহী যাব। তা সবাই দোয়া করো আমাদের জন্য, আমার জন্য। আমিও তোমাদের জন্য দোয়া করি। তো আমরা এখন আমাদের আজকের টপিকস যেটা শুরু করব, এটা হলো একটা হচ্ছে ভায়োলেন্ট অ্যাসপেক্সিয়াল ডেথ, যে চ্যাপ্টারটা আছে তো সেখান থেকে আমরা শুরু করব। তো এখন অ্যাসপেক্সিয়া বলতে কি বোঝায়? আমরা ডেথে আমরা পড়ছি মোড অফ ডেথের মধ্যে মোড পড়ছি তিনটা: অ্যাসপেক্সিয়া, কমা, সিম্পল। এখন আমাদের যে এই অ্যাসপেক্সিয়ার আসলে মিনিংটা কি, লিটারেল মিনিংটা কি? অ্যাসপেক্সিয়ার লিটারেল মিনিং হলো পালসলেসনেস,
বা অ্যাবসেন্স অফ পালসেশন। তো এই নামটা আসছে এইভাবেই যে অনেক অনেক আগে, এখন থেকে 200-300 বছর আগে মানুষ মারা গেলেই এখনও আমাদের দেশে মানুষ বেঁচে আছে না জীবিত আছে সেটা দেখার জন্য আমরা প্রথমে আমরা পালসটা ফিল করতে চাই। যদিও আমাদের নার্ভাস সিস্টেমের ডেথটা আগে হয়, তবুও আমরা পালসটা ফিল করতে চাই। এইখান থেকে কখন থেকে এরা নামটা দিয়েছে এখানে, এটা পালসলেসনেস, মানে সে মারা গেছে কিনা পালস দেখে যদি পালস পাওয়া যেত তাহলে মারা যায় নাই, আর পালস না পেলে মারা গেছে। এটা আগের যুগে এটা এ করতো, এইভাবেই এটা মেজার করতো, সেই জন্য এটার নাম আসছে পালসলেসনেস। তো এখন আমাদের অ্যাসপেক্সিয়া আমরা পড়বো এখন মেকানিক্যাল অ্যাসপেক্সিয়া। তো মেকানিক্যাল অ্যাসপেক্সিয়া কাকে বলবো? নর্মালি আমাদের কি, আমরা অক্সিজেন অ্যাটমসফিয়ারের থেকে লাংসে যায়, লাংস থেকে কার্বন ডাইঅক্সাইড যায়, এভাবে রেসপিরেশন চলে। এখন যদি কোনো আমাদের এই এয়ার ফ্লোতে, এই যে এয়ার ফ্লো বিটুইন অ্যাটমসফিয়ার অ্যান্ড লাংসে, এয়ার ফ্লোতে যদি কোনো মেকানিক্যাল বা কোনো ফিজিক্যাল এজেন্ট যদি করে, এর অবস্ট্রাকশন করে, ইন্টারফেয়ার করে, এইটাকে আমরা বলবো মেকানিক্যাল অ্যাসপেক্সিয়া। তাহলে কি বলবো, মেকানিক্যাল অ্যাসপেক্সিয়ার ডেফিনেশনটা কি হবে? যে ফ্লো অফ এয়ার ইনটু দ্য লাংস ফ্রম দ্য অ্যাটমসফিয়ার ইজ প্রিভেন্টেড বাই সাম মেকানিক্যাল মিনস বা মেকানিক্যাল ইন্ডিপেন্ডেন্টস। তো আচ্ছা, ইম্পিডিমেন্টস। তো এই হলো আমাদের মেকানিক্যাল অ্যাসপেক্সিয়া। তো এখন মেকানিক্যাল অ্যাসপেক্সিয়া, আর এখন এই অ্যাসপেক্সিয়া বলতে আমরা ফরেনসিকে কি, তো আমাদের অ্যাসপেক্সিয়ার ডেফিনেশনটা এরকম হবে যে অ্যাসপেক্সিয়া মিনস অক্সিজেন সাপ্লাই টু দ্য টিস্যু লেভেল বিলো দ্য নর্মাল ওয়ার্কিং লেভেল। আমাদের যে অ্যাসপেক্সিয়া হবে, এই অ্যাসপেক্সিয়ার যে ঘটনার বডিতে ঘটবে সেটা কী ঘটবে, এই মেকানিক্যাল অবস্ট্রাকশনের কারণে অক্সিজেন সাপ্লাই টু দ্য টিস্যু, এটা হবে বিলো দ্য নর্মাল ওয়ার্কিং লেভেল। এটাই আমাদের এই অ্যাসপেক্সিয়ার মিনিং। তো এখন অ্যাসপেক্সিয়াকে যদি আমরা ক্লাসিফাই করি, তো কীভাবে করব, যে মেকানিক্যাল অ্যাসপেক্সিয়া ক্লাসিফাই করি আমরা এরকম, যে আমাদের কথা হলো কি, যে এন্ট্রি অফ এয়ার বা অক্সিজেন ইন্টু দ্য লাংস, আর লাংস থেকে কার্বন ডাইঅক্সাইড বাড়ানো, এইটা কি মেকানিক্যালি ইন্টারফেয়ার করাই হলো আমাদের অ্যাসপেক্সিয়া। তো এখন এটাকে আমরা অ্যাসপেক্সিয়ার টাইপ কী কী বলবো, আমরা একটা বলতে পারি, যে প্রথমে বলতে পারি যে কীভাবে অ্যাসপেক্সিয়া করা যাবে মেকানিক্যালি, যে অবস্ট্রাক্টিং দ্য এয়ারওয়ে ফ্রম দ্য এক্সটেরিয়র। অবস্ট্রাক্টিং দ্য এয়ারওয়ে ফ্রম দ্য এক্সটেরিয়র। তো এক্সটেরিয়র থেকে অবস্ট্রাক্ট কীভাবে করা যায়, একটা হলো মাউথ আর নস্ট্রিলকে যদি আমরা চেপে ধরি, এখানে যদি কোনো বাধা দিই, বালিশ দিয়ে হোক, চাদর দিয়ে হোক, হাত দিয়ে হোক, তাহলে আমার এন্ট্রি প্রিভেন্ট হবে। এই এক্সটেরিয়র ওপেনিংটাকে বাধা দিয়ে যে আমরা যে অ্যাসপেক্সিয়া হচ্ছে, তার নাম হলো স্মুদারিং। আর যদি অ্যাটমসফিয়ারে অক্সিজেনই না থাকে, তাহলে এটা হলে অক্সিজেনেশন হবে না, এটাকে আমরা বলবো সাফোকেশন। তাহলে কি হলো, যদি এয়ারে, এনভায়রনমেন্টাল এয়ারে যদি অক্সিজেন না থাকে, তাহলে সেটা হলো আমাদের সাফোকেশন। আর যদি আমরা যে এয়ারওয়েকে যদি এক্সটেরিয়র থেকে, বাইরে থেকে যদি আমরা অবস্ট্রাক্ট করে দিই, সেটা হলো আমাদের স্মুদারিং। এরপরে হলো যে এয়ারওয়ের আমরা যদি অবস্ট্রাকশন যদি এর ইন্টেরিয়র দিয়ে করি, এয়ারওয়ের ইন্টেরিয়র দিয়ে যদি আমরা অবস্ট্রাকশন করি, তখন তাকে আমরা বলবো গ্যাগিং আর চকিং। তো গ্যাগিং কি, যদি ওরাল ক্যাভিটির ভিতরে যদি আমি কোনো সফট ম্যাটেরিয়াল, গামছা, রুমাল, তোয়ালে, এই জাতীয় কোনো সফট ম্যাটেরিয়াল দিয়ে যদি আমি অবস্ট্রাকশন করি, তখন তার নাম হলো গ্যাগিং। আর যদি কোনো সলিড বডি দিয়ে যদি এখানে অবস্ট্রাকশনটা হয় ইন্টেরিয়রে, তখন তার নাম হলো চকিং। এবার যদি আমরা প্রেশার যদি আমরা এক্সটেরিয়র থেকে দিই, তো নেকে, তো সেখানে তখন কি হবে, একটা হবে হ্যাঙ্গিং, একটা স্ট্র্যাঙ্গুলেশন। তাহলে এক্সটেরিয়র থেকে নেকের উপর প্রেশার দেওয়া হলো হ্যাঙ্গিং এবং স্ট্র্যাঙ্গুলেশনটা আবার দুই ধরনের। এটা যদি ম্যানুয়াল করা হয়, হাত দিয়ে করা হয়, তার নাম হলো থ্রোটলিং। আর যদি লিগেসার দিয়ে করা হয়, তার নাম হলো লিগেসার স্ট্র্যাঙ্গুলেশন। তাহলে স্ট্র্যাঙ্গুলেশন দুই রকম, একটা হলো ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন, যার নাম হলো থ্রোটলিং, আর একটা লিগেসার স্ট্র্যাঙ্গুলেশন। আবার যদি করা যায়, যদি মাউথ আর নস্ট্রিল যদি সাবমার্শন ইনটু দ্য ওয়াটার অর এনি আদার লিকুইড মিডিয়াতে যদি হয়, তখন এয়ারওয়েটাকে কিন্তু অবস্ট্রাক্ট করবে ওয়াটারে বা যে কোনো ফ্লুইডে। তখন যে অ্যাসপেক্সিয়াটা হবে, সেটাকে আমরা বলছি ড্রাউনিং। ড্রাউনিং হলো কি, সাবমার্শন অফ দ্য মাউথ অর নস্ট্রিল ইনটু দ্য আন্ডার দ্য ওয়াটার। আর এবার প্রেশার আপন দ্য চেস্ট অর অ্যাবডোমেন।
প্রেশার অফ দ্য চেস্ট আর অ্যাবডোমেন করে যদি আমরা একটা ফিক্সেশন করি, মানে রেসপিরেটরি মুভমেন্টটাকে ফিক্স করে দিই, তাহলে প্রেশার আপন দ্য চেস্ট আর অ্যাবডোমেন যদি অ্যাসফিক্সিয়া হয়, সেটা হলো ট্রমাটিক অ্যাসফিক্সিয়া। এখন তো এইগুলো অ্যাসফিক্সিয়া। তাহলে আমরা এখন যদি বলি ডিফারেন্ট ফর্মস অফ অ্যাসফিক্সিয়া, এই নামগুলি হলো ডিফারেন্ট ফর্মস অফ মেকানিক্যাল অ্যাসফিক্সিয়া কী কী আছে। তাহলে আমরা শুরুতে যদি এইভাবে বলবো স্মুদারিং, সাফোকেশন, গ্যাগিং, চোকিং, হ্যাঙ্গিং, স্ট্র্যাঙ্গুলেশন, ড্রাউনিং, ট্রমাটিক অ্যাসফিক্সিয়া। এরপরে আবার আছে এই যে আমার এই আরও কতগুলি আছে, সেটা হলো মাগিং, গ্যারোটিং, বার্কিং আর বাঁশ দেওয়া। তাহলে এই কটা কথা যদিও আসতে পরে আমি আলোচনা করব। তাহলে মানে ডিফারেন্ট টাইপস অফ মেকানিক্যাল ভায়োলেন্ট মেকানিক্যাল ফর্মস কী কী আছে, তাহলে আমাদের এইগুলি আমরা বলে দেবো। আচ্ছা, এখন আসছে যে এর মধ্যে আমরা শুরু করি হ্যাঙ্গিং দিয়ে। তো ডেফিনেশন এই আমার এখানে ভায়োলেন্ট মেকানিক্যাল অ্যাসপেক্টসা যেগুলি আছে, ডেফিনেশনটা লেখার সময় বলার সময় একটা পদ্ধতিতে আমরা বলবো। একইভাবে আমরা বিভিন্ন ডেফিনেশন বিভিন্নভাবে না বলে একইভাবে বলে এটাকে আমরা ইজি করে ফেলবো, যাতে আমাদের বলতে লিখতে সুবিধা হয়। যারা রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির স্টুডেন্ট, তোমরা জানো তোমাদের খাতা কিন্তু এখন রেসপেক্টিভ মেডিকেল কলেজে দেখা হবে না, রিটেন খাতা, এটা বিভিন্ন মেডিকেল কলেজে চলে যাবে। সেখানে তোমাদের এই লেখাগুলি মানে ডেফিনেশনগুলি বই থেকে নিতে হবে, সুন্দর করে লিখতে হবে। কেননা যখন নিজ ডিপার্টমেন্টে দেখলে আমরা যেভাবে পড়াইছি সেইভাবে কাছে গেলে হয়তো আমরা একটু আমাদের স্টুডেন্ট একটু মার্ক দিয়ে দিই, কিন্তু অন্য জায়গায় গেলে সেটা তোমার লেখাটা যদি পুরো কমপ্লিট না হয়, তুমি যদি পুরোটা ক্লিয়ার করতে না পারো, তাহলে তুমি কিন্তু মার্ক পাবে না। সেজন্য ডেফিনেশনগুলি তোমাদের সুন্দর করে লিখতে হবে। কোনো কোনো ডেফিনেশনে অনেক সময় অনেক থাকে, অনেকে বলে একটু কেউ মানে না, যেটা এরকম ব্যাপার আসবে সেটা একদম বই থেকে করবে। তো এখন আমি ডেফিনেশনটা মেকানিক্যাল অ্যাসপেক্টসের সমস্ত ডেফিনেশনকে এই ফর্মেই আমি বলবো। সেটা কি বলবো যে হ্যাঙ্গিং, আমি হ্যাঙ্গিং না বলে যদি আমি প্রথমটা বানাই নিই, ইট ইজ এ ফর্ম অফ ভায়োলেন্ট মেকানিক্যাল অ্যাসপেক্সিয়া ইন হুইচ এক্সচেঞ্জ অফ এয়ার বা গ্যাস from between the atmosphere and lung is prevented by এই গেল। তাহলে it is a form of violent asphyxia in which exchange of air between the atmosphere and lung is prevented by, এই বাই আমি একটা বসাই দিই। আমি যতগুলি বললাম 8টা 10টা ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়ার কথা বললাম, সবগুলো আমি কমপ্লিট করব। তাহলে এটা আমাদের জন্য সোজা হয়ে গেল, ডেফিনেশন নিয়ে বেশি চিন্তার নাই। তাহলে হ্যাঙ্গিং বলি আমি কি বলবো, হ্যাঙ্গিং ইজ এ ফর্ম অফ ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়া in which exchange of air between the atmosphere and lung is prevented by suspension of the body by a ligature which encircle the neck and the constricting force being the weight of the body partially or fully। এই আমাদের ডেফিনেশন। তাহলে পরে আমি যোগ করলাম কি যে in which body is suspended caused by suspension of the body by a ligature which encircle the neck and the constricting force being the weight of the body। আবার এটা কি হতে পারে, পার্শিয়ালি হতে পারে অথবা ফুললি হতে পারে। ডেফিনেশন আমার হয়ে গেল। এখন টাইপ অফ হ্যাঙ্গিং টাইপ কি আছে, তো এখন এটা আমরা বলবো অ্যাকর্ডিং টু দ্য সাসপেনশন। ডেফিনেশনে বললাম ফুললি অর পার্শিয়ালি। অ্যাকর্ডিং টু দ্য সাসপেনশন অফ দ্য বডি, এটা হলো কমপ্লিট হ্যাঙ্গিং অ্যান্ড পার্শিয়াল হ্যাঙ্গিং। কমপ্লিট হ্যাঙ্গিং মিনস বডি কমপ্লিটলি হ্যাং করবে, সাসপেন্ড করবে, এর কোনো পার্টই গ্রাউন্ডের সঙ্গে টাচ করবে না। আর পার্শিয়াল হ্যাঙ্গিং কি, পার্শিয়াল হ্যাঙ্গিং হলো যেখানে বডির কোনো পার্ট গ্রাউন্ডে টাচ করে থাকবে, এটা হলো পার্শিয়াল হ্যাঙ্গিং। এটা কেমন হতে পারে, বড় পজিশন থাকতে পারে, সিটিং পজিশন থাকতে পারে, লাইং পজিশন থাকতে পারে, নিলিং পজিশন থাকতে পারে। তো এখন এটা গেল কমপ্লিট এবং পার্শিয়াল হ্যাঙ্গিং। এর মধ্যে একটা কথা আসে সিডো পার্শিয়াল হ্যাঙ্গিং। তো সিডো পার্শিয়াল হ্যাঙ্গিংটা কি, যে এটা হলো যে একটা সিডো মানে উল্টা ভুল, পার্শিয়াল হ্যাঙ্গিং না, সিডো পার্শিয়াল হ্যাঙ্গিং মানে এটা পার্শিয়াল হ্যাঙ্গিং না। সেটা কি হয় সিকোয়েন্স, মানে উদাহরণ কেমন হবে, যে একজন হ্যাঙ্গিং করলো, হ্যাঙ্গিং করার পরে একজন প্রথমে গিয়ে দেখলো যে বডিটা পুরো সাসপেন্ড হয়ে আছে, টাচ করে নাই, হয়তো মাটির থেকে 1 ইঞ্চি উপরে আছে। এরপরে সেকেন্ড ম্যান একজন গিয়ে দেখলো যে এটা বডি টাচ করে আছে, সে এসে বললো কি না এটা তো কমপ্লিট হ্যাঙ্গিং না, এটা পার্শিয়াল হ্যাঙ্গিং। তারপরে আমরা সবাই তখন দেখলাম, মিলে গিয়ে দেখা হলো
তখন প্রথম জন ধরে নাও সে ডকুমেন্ট রাখছে, ছবি উঠায় ডকুমেন্ট রাখছে। এখন এটা কি হবে? এইটা কি আমরা বলবো পার্শিয়াল হ্যাঙ্গিং। এখানে মেকানিজম কি হলো? মেকানিজম হয়েছে এরকম যে এখানে প্রথমে লিগেসারটা ছিল, পরে আমরা আসবো আবার যে নেকের নিচের দিকে ছিল, তারপরে এই বাই দিস টাইম বডির ওয়েটে এটা এটা লিগেসটা স্লিপ করে উপরে চলে গেছে, বডি টাচ করলো। তাহলে এটা আসলে ছিল কমপ্লিট হ্যাঙ্গিং, কিন্তু পরবর্তীতে এই কারণে এটা আবার টাচ করলো বডি, এটাকে পার্শিয়াল হ্যাঙ্গিং পরে বললো, সেজন্য আমার এটার নাম হলো যে সিডো পার্শিয়াল হ্যাঙ্গিং। এরপরে নট, অ্যাকর্ডিং টু নট হ্যাঙ্গিংকে দুই প্রকার। একটা হলো একটা হলো যদি নট নট অফ দ্য লিগেসার যদি নেপ অফ দ্য নেকে থাকে, তাহলে সেটা হবে টিপিক্যাল হ্যাঙ্গিং। আর যদি আদার দ্য নেপ অফ দ্য নেকে থাকে, তাহলে সেটা হবে অ্যাটিপিক্যাল হ্যাঙ্গিং। নেপ অফ দ্য নেক, নেপ অফ দ্য নেক হলো নেক আমাদের নেক, ফ্রন্ট, সাইড, ব্যাক। ব্যাকের মিডিল, একদম মিড লাইন দিয়ে, ব্যাকের যে মিড লাইন দিয়ে যে লাইনটা, এটাকে বলা হয় নেপ, NAPE। তাহলে যে হ্যাঙ্গিংয়ে নটটা থাকবে নেপে, মানে ব্যাক অফ দ্য নেকে থাকবে, সেই হ্যাঙ্গিংগুলি হলো আমাদের টিপিক্যাল হ্যাঙ্গিং। আর নেপ অফ দ্য নেক ছাড়া অন্য যেখানেই থাক, সেখানে ধরো সাইডে থাক, সামনে থাক, যে কোনো জায়গায় থাক, আদার দ্যান নেপ অফ দ্য নেক যদি থাকে, সেটা হলো আমাদের অ্যাটিপিক্যাল হ্যাঙ্গিং। তো লিগেসার মার্ক দিয়ে, এখন ধরো লিগেসার মার্ক দিয়ে তুমি টিপিক্যাল আর অ্যাটিপিক্যাল হ্যাঙ্গিং চিনবা কীভাবে? বা টিপিক্যাল চিনবো আমরা নেপ অফ দ্য নেকে লিগেসার নটটা থাকবে। এখন এই নট লিগেসারের দিয়ে আমি নটটা কিভাবে বুঝবো? নটটা বুঝবো যে যে জায়গাটা গ্যাপ থাকবে, এটা একটা এর মতো, এই যে ইনভার্টেড ভি, বা ভি তো এরকম থাকে, এই ইনভার্টেড ভি, যে জায়গাটায় নট থাকবে সেই জায়গায় লিগেসার কিন্তু স্কিনে টাচ করবে না, সুতরাং সেখানে লিগেসার মার্ক পড়বে না। ওইটা দেখে আমরা বুঝবো যে এটা নটের পজিশন ছিল। আচ্ছা, এখন লিগেসার ম্যাটেরিয়াল হিসাবে কি কি ব্যবহার হতে পারে? তো লিগেসার ম্যাটেরিয়াল হিসাবে যা হতে পারে কি, যে কোনো সফট, আমরা উইপনে যে পড়ছি যে সফট ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল যা আছে, এই ধরো দড়ি দড়ি তার, বেডশিট, উড়না, গামছা, শাড়ি, তারপরে ধুতি, এমনকি জুতার ফিতা যে কেটসের যে লম্বা ফিতা আছে, ফিতা দিয়ে হয়, এরকম একটা ঘটনা আছে আমাদের দেশে, পরে বলবো। তো তাহলে লিগেসার ম্যাটেরিয়াল কী কী হতে পারে তোমাকে জিজ্ঞেস করা হবে, সেখানে তুমি এরকম সব লিগেসার ম্যাটেরিয়াল যা যা আছে সামনে নাম আছে সবই বলবো আর কি। তো এখন এই যে লিগেসার মার্ক হ্যাং হলে একটা লিগেসার মার্ক আমরা পাবো। এই লিগেসার মার্কটা আমরা কোথায় পেতে পারি, কোন পজিশনে পেতে পারি নেকের? তো সেখানে এটা হলো যে এই যে থাইরয়েড কার্টিলেজের অ্যাবাবে থাকবে 85%, আর থাইরয়েড কার্টিলেজের লেভেলে থাকবে 15%, আর থাইরয়েড কার্টিলেজের নিচে থাকবে হলো 5%। তাহলে এই পার্সেন্টটা একটু জিজ্ঞেস করা হয় যে লিগেসার মার্কটা কোন নেকের কোন জায়গায় থাকতে পারে। তাহলে অ্যাবাভ দ্য থাইরয়েড কার্টিলেজ ম্যাক্সিমাম, অ্যাট দ্য লেভেল অফ থাইরয়েড কার্টিলেজ, বিলো দ্য থাইরয়েড কার্টিলেজ। তো তো এখন ওই যে সিডো পার্শিয়াল হ্যাঙ্গিং যেটা হয়, সে পার্শিয়াল হ্যাঙ্গিং যেটা হয় সেটাই কিন্তু লিগেসারটা থাকে বিলো দ্য থাইরয়েড কার্টিলেজ। তো এখন লিগেসার মার্ক কিছু কিছু ক্ষেত্রে প্রমিনেন্ট হয়, কিছু কিছু ক্ষেত্রে ডিস্টিংক্ট হয়, মানে ইনডিস্টিংক্ট হয়। তো প্রমিনেন্ট লিগেসার মার্ক কোন কোন ক্ষেত্রে হতে পারে, এই একটা প্রশ্ন যদি তোমার ভাই থাকে, তো আমরা একটা হিসাব করে দেখো যে হতে পারে যদি লিগেসার ম্যাটেরিয়ালটা ন্যারো হয়, তাহলে লিগেসার মার্কটা প্রমিনেন্ট হবে। আর যদি এটা ওয়াইড হয়, শাড়ি বা ধুতি দিয়ে হয়, তাহলে এটা লেস প্রমিনেন্ট হবে। তারপরে যদি বডি যদি অনেকক্ষণ সাসপেন্ড থাকে, একটা 1 ঘন্টা সাসপেন্ড করলে, একটা 10 মিনিট সাসপেন্ড করলো, অনেকক্ষণ সাসপেন্ড করলে তার ডিউরেশনের উপর নির্ভর করে লিগেসার মার্কটা বেশি হবে। আরেকটা হলো বডি যদি মানে রোবস্ট হয়, ওয়েট যদি বেশি হয় যে পার্সনে, তার লিগেসার মার্কটা প্রমিনেন্ট হবে দেন যার যে লিন অ্যান্ড থিন তার থেকে। আরেকটা হলো যে যদি লিগেসার ম্যাটেরিয়াল এবং স্কিনের ভিতরে যদি অন্য কোনো সাবস্টেন্স ইম্পোজড হয়, যেমন এই যে দাড়ি, বিয়ার্ড মানুষের দাড়ি, অথবা উড়না, অথবা মাফলার, এই জাতীয় কিছু যদি দুইটার মধ্যে থাকে, তাহলে এখানে ফেন্ট হতে পারে বা নাও পাওয়া যেতে পারে। তাহলে আমাদের এখানে প্রশ্ন যে লিগেসার মার্কটা প্রমিনেন্ট পাবো কোন কোন ক্ষেত্রে, এটার উত্তর আমরা এখানে পেয়ে গেলাম। এখন কজ অফ ডেথ, হ্যাঙ্গিংয়ে কজ অফ ডেথ।
হ্যাঙ্গিংয়ে কি মানুষ মারা যায়? হ্যাঁ যায়। সবসময় কি মারা যায়? না। আমরা যদি আগেই তাকে যদি আমরা ওখান থেকে উদ্ধার করতে পারি, অথবা সে যদি লিগাসাম ম্যাটেরিয়ালটা ছিঁড়ে গিয়ে পড়ে যায়, নাও হতে পারে, তাহলে হ্যাঙ্গিংয়ে মারা যেতেও পারে, নাও পারে। যদি মারা যায় তাহলে কজ অফ ডেথ কী কী হতে পারে, কী কী কারণে মারা যেতে পারে, এই কথাগুলি প্রশ্ন জিজ্ঞেস করা হয়, রিটেনে থাকে। এগুলি একদম সুন্দর করে বলে দেওয়া। ওখানে সব বই এভাবেই লেখা আছে যে অ্যাসপেক্সিয়া এক নম্বর কজ হলো অ্যাসপেক্সিয়া, তারপরে ভেনাস কনজেশন, 3 নম্বর হলো কম্বাইন্ড অ্যাসপেক্সিয়া অ্যান্ড ভেনাস কনজেশন, তারপরে সেরেব্রাল অ্যানিমিয়া, তারপরে রিফ্লেক্স ভ্যাগাল ইনহিবিশন, আর হলো ফ্র্যাকচার অর ডিসলোকেশন অফ দ্য সাবভাইকাল ভার্টিব্রা। এই সিকোয়েন্সে মনে রাখবা, যে সিকোয়েন্সে মোটামুটি মনে রাখবা। তাহলে এই হলো কজ অফ ডেথ ইন হ্যাঙ্গিং। আচ্ছা, এখন একটা লোক হ্যাঙ্গিং হলো, তাকে দেখা গেল তার আগে তাকে রেস্কিউ করা হলো, তাকে নামানো হলো, সে মারা গেল না, এইসব কারণে মারা গেল না, তাহলে এগুলি ইমিডিয়েটলি মারা যাবে, সঙ্গে সঙ্গে মারা যাবে, 5 থেকে 10 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টার মধ্যে মারা যাবে। দুইটা ক্ষেত্রে একবার ইনস্ট্যান্টিনিয়াস ডেথ হবে। দুইটা ক্ষেত্রে এই যে কারণগুলি বললাম, দুইটা হবে ইনস্ট্যান্টিনিয়াস। কোনটা? ভ্যাগাল ইনহিবিশন যদি হয় সেখানে ইনস্ট্যান্টিনিয়াস ডেথ হবে, সেখানে সাইন অফ অ্যাসপেক্সিয়া আসবে না, অ্যাপিয়ার হওয়ার আগেই মারা যাবে। আরেকটা হলো যে জুডিশিয়াল হ্যাঙ্গিং যেটা করা হয়, সেখানে লং ড্রপে হলে ওখানে ফ্র্যাকচার অফ দ্য সার্ভাইকাল ভার্টিব্রা হয়, স্পাইনাল ইনজুরি হয়, ওখানে ইনস্ট্যান্টিনিয়াস ডেথ হয়, মানে সঙ্গে সঙ্গে মারা যায়, কোনো ডেথের কোনো সাইন, ওইখানে যে অ্যাসপেক্সিয়ার কোনো সাইন আমরা ওখানে আর পাবো না। এখন যদি এই রোগীটাকে আমরা চিকিৎসা করি, 1 দিন 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ চিকিৎসা করলাম, চিকিৎসা করার পরে রোগীটা মারা যেতে পারে। তাহলে ডিলেড কী কী কারণে হ্যাঙ্গিংয়ের পেশেন্ট ডিলেড মারা যেতে পারে, কী কী কারণে, সেখানে আমরা ওখান থেকে বলবো। একটা হলো যে অ্যাসপিরেশন নিউমোনিয়া থেকে মারা যেতে পারে, ইনফেকশনে মারা যেতে পারে, ইডিমা অফ দ্য লাংসে মারা যেতে পারে, ইডিমা অফ দ্য ল্যারিংসে মারা যেতে পারে, আর এনক্যাফালোপ্যাথিতে মারা যেতে পারে, আর শেষ হলো ব্রেন অ্যাবসেসে মারা যেতে পারে। ব্রেন অ্যাবসেস কি? ওই যে আমাদেরই হলো যে সেরেব্রাল অ্যানিমিয়া হলো, ক্যারোটিড আর্টারিতে চাপ পড়ার পরে ব্লাড সাপ্লাই কম ছিল না নার্ভে, ব্রেনে কিছু অংশ এখানে নেক্রোসিস হয়ে গেছিলো, ওখান থেকে অ্যাবসেস হয়ে যেতে পারে। তাহলে হ্যাঁ, তুমি তো ওইগুলি বললা যে কজ অফ ডেথ, বলার পরে যদি বলেন যে ডিলেড কোনো কজ আছে কিনা, যে প্রথমে মারা গেল না, চিকিৎসা করা হলো, পরবর্তীতে মারা যেতে পারে কিনা, সেখানে আমরা এই কয়টা কথা একটু মনে রাখবো। আচ্ছা, এখন যে একটা টার্ম হলো, যে লোক রেপ করে তাকে আমরা রেপিস্ট বলি, যে ড্রাগ নেয় তাকে ড্রাগিস্ট বলি, এরকম। যে সুইসাইড করে তাকে আমরা কি বলবো? যে সুইসাইড করে তাকে আমরা কি বলবো? সুইসাইডিস্ট বলবো? তো না, এখানে সুইসাইড যে লোক করে, মেকানিজমটা সুইসাইড, আর এখানে যে পার্সন সুইসাইড করে সেইটা বলা হয় সুইসাইড, বডিকেও হয় সুইসাইড। সুইসাইড মানে যে সুইসাইড করা বডির হলো সুইসাইড। যেমন রেপ করার পার্সনকে রেপিস্ট, সুইসাইড করা ব্যক্তিকে আমরা বলবো সুইসাইড। আচ্ছা, এখন এই যে মানুষ যে মারা গেল, এখন হ্যাঙ্গিংয়ে যে মারা গেল, এখন মারা গেলে অ্যাসপেক্সিয়া হওয়ার জন্য কতটুকু প্রেশার লাগবে, এখানে আমরা বলি যে দেখি, আমাদের এক্সটার্নালি বাইরের দিক দিয়ে আছে জুগুলার ভেন, তার নিচে আছে ক্যারোটিড আর্টারি, তার নিচে আছে ট্রাকিয়া, আর শেষে আছে ভার্টিব্রাল আর্টারি। এই ট্রাকচারগুলি যে কোনোতেই যদি অবস্ট্রাকশন হয় তাহলে ডেথ হতে পারে এখানে অ্যাসপেক্সিয়াতে। এখন জুগুলার ভেনকে অবস্ট্রাক্ট করার জন্য লাগবে প্রেশার মাত্র 2 কেজি। ক্যারোটিড আর্টারিকে অক্লুড করার জন্য লাগবে ওয়েট লাগবে হলো 4 কেজি। তাহলে এখন যদি আর ট্রাকিয়াকে অবস্ট্রাক্ট করার জন্য ওয়েট লাগবে হলো 15 কেজি। আর এখানে যে ভার্টিব্রাল আর্টারি আরও ডিপে আছে, ওটাকে অক্লুড করতে লাগবে প্রেশার ওয়েট লাগবে হলো 30 কেজি। তো এই 30 হলো কনস্ট্রিক্টিভ ফোর্স, মানে এই যে লিগেসার মার্ক হলো, এখান থেকে বডির ওয়েটটা এই লিগেসার ম্যাটেরিয়ালের উপরে একটা ফোর্স করতেছে। এইটা যদি 30 কেজি হয়, 30 কেজিতে কোনো লোকের ওয়েট হবে, তাহলে কিন্তু আপ টু একদম ভার্টিব্রাল আর্টারি ব্লক হয়ে যাবে। তাহলে তোমাদের জিজ্ঞেস করা হবে যে ইফেক্ট অফ ওয়েট অন লিগেসার, এই বলো এটা তুমি করবো। তাহলে তুমি জুগুলার ভেনকে অক্লুশন করতে লাগবে 2 কেজি,
ক্যারোটিড আর্টারিকে 4 কেজি, ট্রাকিয়াকে হলো 15 কেজি, ভার্টিব্রাল আর্টারি 30 কেজি। এখন হলো ওই যে আসবে যে এক পার্শিয়াল হ্যাঙ্গিং। পার্শিয়াল হ্যাঙ্গিংয়ে একটা লোক দেখা গেল যে বাথরুমে সে হেলান দেওয়ালে হেলান দিয়ে এভাবে হ্যাঙ্গিং হয়ে আছে। এটা আমাদের এক ডাক্তার হয়েছিল বছর 5-7 আগে আর কি, তা এক মহিলা ডাক্তার, প্রায় 10 বছর আগে। তখন এটা হলো যে এটা কি করে হয়, বাথরুমে এসে দাঁড়ায় আছে, মারা গেছে, তার মায়ের মানে বাবা পক্ষ তো মানবে না এটা, এটা তার তো বলবে যে এটা মানে মেরে ফেলছে আর কি। তো এটা হলো যে এখন একটা হলো পার্শিয়াল হ্যাঙ্গিং এর আবার একটা ফর্মুলা হলো পার্শিয়াল হ্যাঙ্গিং ইজ অলওয়েজ সুইসাইডাল ইফ নট আদারওয়াইজ প্রুফ। কতগুলো আমাদের কথা আছে আদারওয়াইজ প্রুফের মধ্যে, যেমন এটা হলো পার্শিয়াল হ্যাঙ্গিং ইজ অলওয়েজ সুইসাইডাল। তো এখন একজন এই যে একটা ইয়ের জানলার পাশে বসে আছে, এখানে জুতার ফিতা বা গামছা লাগানো আছে, সে মারা গেছে, লোকে বিশ্বাস করবে না যে এইভাবে কী করে মারা যায়। তো এখন আমাদের এখানে দেখো যে যদি এখানে একটা লিগেচার দিয়ে সে যখন এই এই থাকলো এইভাবে, ধর লিগেচারটা এখানে আছে, এখন বডি 2 ভাগ হয়ে গেল, লিগেচারের উপরে 1 ভাগ, নিচে 1 ভাগ। এখন হেডের যে ওয়েট, একটা হেডের ওয়েট ধরো প্রায় 6, 7, 8 কেজি হতে পারে। তাহলে হেডের ওয়েট যদি 2 কেজি হয় তাহলে জুগুলার ভেন অবস্ট্রাকশন হয়ে গেল। যদি 4 কেজি হয় তাহলে ক্যারোটিড আর্টারি হলো। তাহলে পার্শিয়াল হ্যাঙ্গিংয়ে মারা যাওয়া মানে এই যে সে দাঁড়ায় আছে, ঘাটটা ঝুঁকে আছে, মারা গেল কী করে? তাহলে আমাদের এখানে যে 2 কেজি ওয়েট হলেই যথেষ্ট। এখন তোমাকে এখানে যদি একটু প্রশ্ন করা হবে যে কমপ্লিট হ্যাঙ্গিংয়ে তাহলে ওয়েটটা আসছে কি পুরো বডির ওয়েট, আর পার্শিয়াল হ্যাঙ্গিংয়ে তাহলে ওয়েট আসে বডির কোন কোন পার্টের? তাহলে এটা আসে 3টা পার্ট, একটা হলো হেড, একটা হলো চেস্ট, আর আরেকটা হলো আর্ম। তো 3 পজিশনে যদি এমন হইতে পারে যে সে সুপাইন পজিশনে আছে, প্রোন পজিশনে আছে, এটা উঁচু করা আছে, তাহলে কোনটা কোনটা রেস্ট হয়ে থাকলো? হেডে দিবে, চেস্টে দিবে এবং আর্মে দিবে। তাহলে এই 3টা, এখন কোনো কোনো ক্ষেত্রে একটাতেও দিতে পারে। তো তাহলে এ হলো আমাদের পার্শিয়াল হ্যাঙ্গিংয়ের এটা গেল। তো এখন এবার হ্যাঙ্গিংয়ের আসলে আমরা পোস্টমর্টম এতে আসি। আমরা যদি পোস্টমর্টম ফাইন্ডিং যদি আসি হ্যাঙ্গিংয়ে এখন, তো যে কোনো অটোপসির যদি তোমাকে অটোপসির ফাইন্ডিং জিজ্ঞেস করে, তুমি বলবা এইভাবে যে এক্সটার্নাল ফাইন্ডিং, ইন্টারনাল ফাইন্ডিং। এক্সটার্নাল ফাইন্ডিংয়ে আমরা হ্যাঙ্গিংয়ে কী পাবো? এক্সটার্নাল ফাইন্ডিংয়ে আমরা একটা হ্যাঙ্গিং বডির কী পাবো? আমরা পাবো একটা লিগেচার মার্ক পাবো, ঠিক আছে, লিগেচার মার্ক পাবো। তারপরে কার্ডিনাল সাইন অফ অ্যাসপেক্সিয়া পাবো, পেলাম। তারপরে তার হাইপোস্টেসিস কতগুলো স্পেসিফিক জায়গায় পাবো। তো এখন এইখানে আসছে, তো আসি লিগেচার মার্ক কী হলো? লিগেচার মার্কে হ্যাঙ্গিং অলওয়েজ সুইসাইডাল, যখন হ্যাঙ্গিং টার্নটা হবে তখনই সুইসাইডাল। যদি এটা কেউ সুইসাইডাল না হয়, যদি হোমিসাইডাল হ্যাঙ্গিং হয়, হোমিসাইডাল হ্যাঙ্গিংয়ের এমন রেকর্ড নাই, তবে একটা আছে লিঞ্চিং। তাহলে যে কোনো হোমিসাইডাল হ্যাঙ্গিংকে বলা হয় লিঞ্চিং। তো এখন যদি 2 জন 3 জন 5 জন লোক একটা লোককে ধরে যদি গলায় লাগায় যদি গাছের সঙ্গে ঝুলাই দেয়, এই টার্নটা তখন আর হ্যাঙ্গিং থাকবে না, হ্যাঙ্গিং অলওয়েজ সুইসাইডাল। তখন ওই টার্নটার নাম হবে লিঞ্চিং। তো লিঞ্চিংয়ের একটা ঘটনাও আছে যে আমেরিকাতে এক হোয়াইট লেডিকে একদম ব্ল্যাক পার্সন রেপ করছিল। পরে কেওয়াস হয়, ওই ব্ল্যাক লোককে থানায় নিয়ে গিয়ে মানে পুলিশ আটকায় রাখছিল। পরে জনতা মব এরা থানা ঘিরে জোর করে ওকে থানা থেকে বের করে নেয়, নিয়ে একটা ল্যাম্প পোস্টের সঙ্গে হ্যাং করায়। এইটার থেকে এটা নাম আসছে লিঞ্চিং। তাহলে আমরা এখন বলবো যে হোমিসাইডাল হ্যাঙ্গিং হলোই লিঞ্চিং। তো লিগেচার মার্কের এখন তোমাকে জিজ্ঞেস করা হবে যে একটা লিগেচার মার্ক, একটা হোমিসাইডাল লিগেচার মার্কের তুমি হ্যাঙ্গিংয়ের লিগেচার মার্ক ডেসক্রাইব করো। এটা কমন প্রশ্ন একটা। এটা কুর্সিয়াটা জানে, কুর্সিয়া ওই স্যারের কাছে খুবই এই প্রশ্নের উত্তর দিয়ে আসছে। সেখানে এটা হলো কি 1 ইউজুয়ালি সিঙ্গেল, অবলিক, নন কন্টিনিউয়াস, হাই আপ ইন দ্য নেক। 4টা কথা আসছে, সিঙ্গেল, তারপরে অবলিক, নন কন্টিনিউয়াস অ্যান্ড হাই আপ ইন দ্য নেক। এটা হবে লিগেচার মার্কের ডেসক্রিপশন। আর এখানে সাইন অফ অ্যাসপেক্সিয়া কী পাবো? তো সাইন অফ অ্যাসপেক্সিয়া এর অন্য নাম হলো কার্ডিনাল সাইন অফ অ্যাসপেক্সিয়া, আর এক নাম হলো অ্যাসপেক্সিয়াল স্টিগমাটা। তাহলে এই যে হ্যাঙ্গিংয়ে তো এটা অ্যাসপেক্সিয়ায় মারা গেল,
বা পয়জনিংয়ে মারা যাবে অ্যাসফেক্সিয়ায়, বা যে কোনো কিছুতে অ্যাসফেক্সিয়ায় মারা গেলে কতগুলো সাইন আমরা পাবো। এই সাইনগুলিকে বলা হয় সাইন অফ অ্যাসফেক্সিয়া, অথবা কার্ডিনাল সাইন অফ অ্যাসফেক্সিয়া, অথবা অ্যাসফেক্সিয়ার স্টিগমাটা। এটা এটা চারটা কথা মনে রাখতে হবে এইভাবে একদম। একটা বলবা পেটিসিয়াল হেমোরেজ, সরি সায়ানোসিস, পেটিসিয়াল হেমোরেজ, কনজেশন, ইডিমা। কি প্রথমে বলবা, বলার আমি যাদের পড়াই থাকে এইভাবে বলি যে প্রথমে বললাম আমি পেটিসিয়াল হেমোরেজ, তারপরে কনজেশন, না সরি, প্রথমে বললাম সায়ানোসিস, তারপরে পেটিসিয়াল হেমোরেজ, কনজেশন, এডিমা। তো এটা বলার এইভাবে বলার মনের কাছে সুবিধা হলো আমরা এক্সটার্নালি পাবো এই চারটা সাইন, ইন্টারনালি গিয়েও আমরা সাইন অফ অ্যাসফেক্সিয়া পাবো। সেইখানে পাবো কোনটা সেটা বলার সময় আমরা বলি যে আমরা যে কলা কলা খাই, পাকা কলা, বাইরের খোসাটা ফেলে দিই, দিয়ে ভিতরেরটা খাই। এখানে যদি আমি এই বাইরেরটা উপরেরটা নিচেরটাকে খোসা মনে করি, তাহলে ভিতরে যাবে কোনটা, যাবে এইদিকে তোমার পেটিসিয়াল হেমোরেজ আর কনজেশন। তাহলে আমাদের ছিল সায়ানোসিস, পেটিসিয়াল হেমোরেজ, কনজেশন, ইডিমা, এটা ছিল এক্সটার্নালি। ইন্টারনালি গিয়ে পাবো উপরের দুইটা বাদ, পাবো পেটিসিয়াল হেমোরেজ আর কনজেশন। এইভাবে মনে রাখলে আমার ইন্টারনালি কী পাবো বলতে গেলে আমার সহজ হয়ে গেল। এটা পাবো। আর আর পাবো কি, আর পাবো হলো যে লিগেসার যে মার্কটা হলো, লিগেসার মার্কের মার্কের উপরের আর লোয়ার মার্জিন, উপরের আর লোয়ার মার্জিনে আমি কিছু ব্রুইজ পাবো, মানে কিছু একটু পাবো, এখানে একটু কিছু ব্লিডিং পাবো। তাহলে কি লিগেসার মার্কের উপরে আর নিচে, উপরের মার্জিনে নিচের মার্জিনে ব্লিডিং পাবো, মানে একটু মাঝে মধ্যে, সব জায়গায় না, একটু 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 পেটিসিয়াল হেমোরেজ বা ব্রুইজ বা ইকাইমোসিস পাবো। আর গ্রুপটাতে, এই গ্রুপটাতে পাবো আমরা পার্সমেন্টাইজেশন। পার্সমেন্টাইজেশন মানে এখনের কলার তো অত শক্ত না, আগে 30 বছর আগের কলার ছিল খুব শক্ত, এখানে হাত দিলে এটা একটা শক্ত কলার বক্রমের মতো মনে হবে, এইটা পাবো, এই পার্সমেন্টাইজেশন বলে। তাহলে এই পার্সমেন্টাইজেশন পাবো। তাহলে এক্সটার্নালি আমি কী পেলাম, লিগেসার মার্ক পেলাম, তারপরে সাইন অফ অ্যাসফেক্সিয়া পেলাম, তারপরে এখানে মার্জিনে, লিগেসার মার্কের মার্জিনে কিছু হেমোরেজ পেলাম, আর ফ্লোরে এটা আমি পার্সমেন্টাইজেশন পেলাম। আচ্ছা, এই পার্সমেন্টাইজেশনটা কেন হয়? আচ্ছা, লিগেসার মার্কটা এটা কোন ধরনের উন্ড? যদি মেকানিক্যাল যে উন্ড আমাদের আছে, লিগেসার মার্কটা হলো, এটা হলো অ্যাব্রেশন, এটা হলো প্রেশার অ্যাব্রেশন। তো এখন এই যে পার্সমেন্টাইজেশন হলো কেন, এটা শক্ত হলো কেন, এটার উত্তর হলো যে যখনই প্রেশার হয়েছে, প্রেশার অ্যাব্রেশন হয়েছে, ওখানে কিছু লিম্ফ আসছে, কিছু লিম্ফ, এই যে ব্লাড ভেসেল, নার্ভ আর লিম্ফ সারা শরীরে আছে, লিম্ফ বেশি লিম্ফ ভেসেলস আছে, এইখানে লিম্ফ ভেসেলের চাপ পড়ার পরে ওখানে কিছু লিম্ফ আসছিল, সেই লিম্ফটা পরে পরে ড্রাই হয়ে শুকায় গিয়ে এখানে ওখানে ইয়ের সঙ্গে, টার্মিসের সঙ্গে, মানে ইপিথেলিয়ামাস টিস্যুর সঙ্গে মিলায় ওটা একটু থিক আর হার্ড থিক হয়ে গেছে, এটাই হলো আমাদের পার্সমেন্টাইজেশন। তাহলে এই গেল আমাদের সাইন, এক্সটার্নাল সাইন। আচ্ছা, এবার কথা বলতে আগে যে হাইপোস্টেসিস টিপিক্যাল জায়গায় পাওয়া যাবে, হ্যাঙ্গিংয়ে কতগুলো টিপিক্যাল জায়গাতে পাওয়া যাবে। এখন ধরো একটা হ্যাঙ্গিংয়ের বডি নামায় বললো হ্যাঙ্গিং, তুমি গিয়ে হ্যাঙ্গিং যদি থাকে, ধরো এটা যদি আফটার ডেথ যদি হ্যাঙ্গিং করে, বা পোস্ট মর্টম হ্যাঙ্গিং যদি হয়, সেখানে হয়তো ধুলায় রাখলো, এরকম ক্ষেত্রে গিয়ে তুমি হাইপোস্টেসিস দেখে তুমি এটা হ্যাঙ্গিং তুমি আইডেন্টিফাই করতে পারবে। তা হ্যাঙ্গিংয়ে কতগুলো জায়গাতে হাইপোস্টেসিসের ডেফিনেশন মনে আছে যে রেডিশ অর পার্পল ডিসকালারেশন অফ দ্য অন দ্য ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য বডি আফটার ডেথ। তো এখন হ্যাঙ্গিংয়ের ডিপেন্ডেন্ট পার্ট কোথায়, কোনগুলি হবে? তাহলে তোমাকে প্রশ্ন এটা করাই হবে যারা একটু বেশি নাম্বার পাইতে যাবা, যে হ্যাঙ্গিংয়ে তুমি হাইপোস্টেসিস কোথায় কোথায় পাবা। তো এখন এখানে আমরা জানি ফর্মুলা ডিপেন্ডেন্ট পার্টে, যে হ্যাঙ্গিংয়ে একটা বডি যখন হ্যাং করতেছে, ধরে না, 5 ঘন্টা হ্যাং করছে, কোথায় কোথায় পাবো? তাহলে ডিপেন্ডেন্ট পার্ট হলো আপার এক্সট্রিমিটির হ্যান্ড, লোয়ার এক্সট্রিমিটির ফুট, আর এদিকে জেনাইটালিয়া। আর হলো যখন লিগেসার মার্ক, যখন এখানে লিগেসার ম্যাটেরিয়াল হলো, একটা গ্রুপ যখন হয়ে গেল, উপর পার্ট হলো একটা, নিচের পার্ট হলো। উপর পার্টের ডিপেন্ডেন্ট পার্ট হলো কিন্তু আপার মার্জিন অফ দ্য লিগেসার মার্ক। তো লিগেসার মার্কের আপার মার্জিনটা কিন্তু আমার হেড আর নেকের ডিপেন্ডেন্ট পার্ট হলো। তাহলে আপার মার্জিন অফ দ্য লিগেসার মার্কে আমি হাইপোস্টেসিস পাবো। বলছিলাম যে লিগেসারের আপার মার্জিন, লোয়ার মার্জিন আমি একটু ব্লিডিং পেতে পারি, কিন্তু হাইপোস্টেসিস পাবো শুধুমাত্র আপার মার্জিনে। তাহলে কয় জায়গায় হলো? 4 জায়গায়। একটা হলো হ্যান্ড, ফুট, জেনাইটালিয়া আর আপার মার্জিন অফ দ্য লিগেসার মার্ক। এই 4 জায়গায় আমরা
হাইপোস্টেসিস পাবো ইন হ্যাঙ্গিং। এর সঙ্গে সঙ্গে আসি ড্রাউনিংয়ে কোথায় পাবো। ড্রাউনিংয়েও এরকম যে ড্রাউনিংয়ে ধরো মানুষ আর গরু পশু একই ধরনেরই, যখনই মানুষ মারা যায়, যখন ড্রাউনিংয়ে যায়, ড্রাউনিংয়ে গেলে মানুষ তখন এরকম হয়ে যায়, পাও নিচে নামে, হাতও নিচে নামে, পাও নিচে নামে, হাতও নিচে নামে, মাথাও নিচে নামে। তাহলে কি হলো, একই ব্যাপার। ধরো একটা গরুর সামনের 2 পা আমাদের হাত, পিছনের 2 পা, তার মুখটা নিচে, এখন কোথায় পাবো, তাহলে ওখানে হ্যান্ডে পাবো, হাত এভাবে ঝুলবে, মানে যখন সে ভাসবে সে প্রোন পজিশনে হাত এই করে, পা হাত নিচে থাকবে, সে ফ্লোট করবে, তাহলে হাতে পাবো, হ্যান্ডে পাবো, ফুটে পাবো, জেনাইটালে পাবো এবং ফেসে পাবো। ফেস এখানে যেমন ছিল আপার মার্জিন, ড্রাউনিংয়ের বেলায় এটা আসলো ফেস। তাহলে এই জায়গায় পাবো, এই 2 জায়গায় 4টা মনে রাখতে হবে। যারা বারিন্দে পরীক্ষা দেবা আমি তাদের এটা একটু জিজ্ঞেস করব। তো এখন হলো এটা তোমাকে প্রশ্নই বলে দিই। এখন গ্লোভ, আমরা এখন করোনার জন্য হাতে দ্বারা বাইরে যায় গ্লোভস পরি, সার্জারি করার সময় গ্লোভস পরে, আর জুতা দ্বারা পরে, মোজা পরে, স্টকিং। তাহলে গ্লোভ অ্যান্ড স্টকিং টাইপ অফ হাইপোস্টেসিস, গ্লোভ অ্যান্ড স্টকিং টাইপ অফ হাইপোস্টেসিস কোথায় পাওয়া যাবে। গ্লোভ মানে আমরা এখন বললাম যে গ্লোভস পরে হাতে, তাহলে হাইপোস্টেসিস হাতে পাইছি। আবার স্টকিং মোজা পরে পায়ে, পায়ে পাইছি। তাহলে এই হাতে আর পায়ে এই হাইপোস্টেসিস পাওয়া, এটাকে টার্মটাকে বলা হচ্ছে গ্লোভ অ্যান্ড স্টকিং টাইপ অফ হাইপোস্টেসিস। কোথায় পাবো এটা, আমাদের হয়ে গেল, আমরা হ্যাঙ্গিংয়ে পাবো, ড্রাউনিংয়ে পাবো। আচ্ছা, তাহলে পোস্টমর্টম ফাইন্ডিংয়ে গিয়ে আমার এক্সটার্নাল ফাইন্ডিং হয়ে গেল। এখন ইন্টারনাল ফাইন্ডিংয়ে কী হবে। ইন্টারনাল ফাইন্ডিংয়ে হলো, এখন এখানে আমরা বলবো যে একটু করো যে এখানে যদি আমরা ওই দিয়ে লিগেসার মার্কের গ্রুপ দিয়ে ওখানে যদি ইনফেকশন দিই, তাহলে আমরা ইন্ট্রাডার্মাল হেমোরেজ পাবো। তারপরে সাবকিউটেনিয়াস টিস্যু, এখানে সাবকিউটেনিয়াস টিস্যু এবং এখানে প্ল্যাটিসমা মাসুল থাকে, প্ল্যাটিসমা মাসুলেও আমরা হেমোরেজ পাবো। তো সাবকিউটেনিয়াস টিস্যুতে পাবো, প্ল্যাটিসমাতে পাবো। আর ট্রাকিয়াতে গিয়ে, ট্রাকিয়াতে মিকাস মেমব্রেনে ওখানে ফ্রোথ পাবো। তাহলে এগুলো আবার ইন্টারনাল ফাইন্ডিং পেয়ে গেলাম। এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে লাংসে কী পাবো, আমি একটা হ্যাঙ্গিংয়ের পেশেন্টের লাংসে কী পাবো, তো স্টমাকে কী পাবো, তাহলে আমার ওই যে ফর্মুলা প্রথমে বলছি যে সাইন অফ অ্যাসফিক্সিয়া ইন্টারনালি পাবো, 2টা সাইন পাবো, কি একটা পেটিসিয়াল হেমোরেজ, একটা কনজেশন। তাহলে যদি তোমাকে বলা হয় এখন কিডনিতে কী পাবো, তখন আমি ওই ফর্মুলায় চলে আসবো, কিডনি একটা ভিসারা আর অ্যাসফিক্সিয়াল ডেথ, ওখানে আমি যেই পাবো ওই যে অ্যাসফিক্সিয়াল স্টিগমাটার বাইরেরটা বাদ দিয়ে পেটিসিয়াল হেমোরেজ এবং তোমার কনজেশন পাবো। এখন তোমাকে এভাবে যেটাই জিজ্ঞেস করুক, তাহলে আমার অ্যাসফিক্সিয়াল ডেথ যেখানেই হোক, সেখানে তোমাকে যদি বলে অ্যাসফিক্সিয়াল সাইন আমি ইন্টারনালি কী পাবো, সেখানে যদি তোমাকে যদি বলে সুপ্রারেনাল গ্ল্যান্ডে কী পাবো, যদি ওইটা আমরা দেখি না, মানে ছোটো জিনিস, যেখানেই বলুক, যে কোনো অর্গানের নামই বলুক, ব্রেনে কী পাবো, একই কথা, যে ইন্টারনালি পাবো পেটিসিয়াল হেমোরেজ এবং কনজেশন। তো আমাদের এই হয়ে গেল, মানে ডিসিশন কমপ্লিট হয়ে গেল, অটোপসি কমপ্লিট হয়ে গেল। এখন এর আগের দিন বোধহয় উদাহরণ বলছিলাম এই ক্লাসেই যে রিপোর্ট তুমি কিভাবে লিখবা। অটোপসি হলো, অটোপসি এখন এই হ্যাঙ্গিং বডি অটোপসি গেলে তুমি অটোপসি সার্জন বা ফরেনসিক প্যাথোলজিস্ট, তাহলে তুমি এটা অটোপসি করার আগে প্রি রিকুইজিট নেবা 5টা। এরপরে এক্সটার্নাল আর ইন্টারনাল ফাইন্ডিং তুমি দেখলা, এক্সামিনেশন করে এখন অটোপসি রিপোর্ট লিখবা। তো রিপোর্টে সেদিনই বলছি যে অটোপসি রিপোর্টের পার্ট 3টা, একটা হলো প্রিয়াম্বুল, বডি, আর হলো কমেন্ট বা কনক্লুশন। প্রিয়াম্বুল হলো ইনকোয়েস্ট রিপোর্ট সালাম থেকে যে ঘর পূরণ করলা, এক্সটার্নাল ফাইন্ডিং হলো ডিসেকশনের আগে ফাইন্ডিং, আর ডিসেকশনের পরের ফাইন্ডিং হলো এবার ওপিনিয়ন। এই ওপিনিয়ন লেখারও সেটা দ্বারা ছিল, আমি বোধহয় বলছি, আবার বলি, ওপিনিয়নটা সমস্ত অটোপসির ওপিনিয়ন এই ফর্মুলা লিখবা, একদম সিম্পল কথা, যে আমরা বাই দিস টাইম জানি মোড অফ ডেথ হলো 3টা, অ্যাসফিক্সিয়া, সিনকোমা, আর ম্যানার অফ ডেথ হলো 3টা, সুইসাইডাল, হোমিসাইডাল, অ্যাক্সিডেন্টাল। আর কজ অফ ডেথ জনগণে যে কজে বলে যে আগুনে পুড়ে মারা গেছে, সাপের কামড়ে মারা গেছে, ডুবে মারা গেছে, গলায় দড়ি দিয়ে মারা গেছে, এইগুলি কারণে। এই কথাগুলি আমার থাকলে আমি লিখতে পারবো। লেখার নিয়মটা কী হলো, ফর্মুলাটা হলো, প্রথমে লেখা ইন মাই ওপিনিয়ন, তারপরে কলন দিয়ে ডেথ ওয়াজ ডিউ টু এ as a result of B which was antemortem and C in nature. কি বললাম এটা, in my opinion death was due to A as a result of B which was antemortem and
সি ইন নেচার। এ হলো মোড, বি হলো কজ, আর সি হলো আমার ম্যানার। তাহলে আমরা জানি হ্যাঙ্গিংয়ের এটাই বলি এখন। তাহলে হ্যাঙ্গিংয়ের মোড কি? অ্যাসপেক্সিয়া। কজ কি? কজ না কারণটা হলো হ্যাঙ্গিং। আর এটা ম্যানারটা কি হলো? ম্যানার বা নেচার কি হলো? সুইসাইডাল। তাহলে আমার কি হলো? ইন মাই ওপিনিয়ন ডেথ ওয়াজ ডিউ টু অ্যাসপেক্সিয়া অ্যাজ এ রেজাল্ট অফ হ্যাঙ্গিং হুইচ ওয়াজ অ্যান্টিমর্টেম অ্যান্ড সুইসাইডাল ইন নেচার। শেষ, একদম কমপ্লিট আমার ওপিনিয়ন, এখন আর কোনো কিছুই নাই। তো তাহলে পোস্টমর্টমের ওপিনিয়ন যখন জিজ্ঞেস করা হয় তখন ধর প্রত্যেকটা মুখস্থ করার দরকার নেই, কিছু নাই, যেটাই যখন জিজ্ঞেস করবে তুমি এই ফর্মুলা দিয়ে দেবা। যেমন ধরো আমরা যদি ড্রাউনিংয়ে বলি, ড্রাউনিংয়ের হলো মোড, এটাও অ্যাসপেক্সিয়া। তাহলে ইন মাই ওপিনিয়ন ডেথ ওয়াজ ডিউ টু ড্রাউনিং অ্যাজ এ রেজাল্ট অফ, ইন মাই ওপিনিয়ন ডেথ ওয়াজ ডিউ টু অ্যাসপেক্সিয়া অ্যাজ এ রেজাল্ট অফ ড্রাউনিং হুইচ অফ অ্যান্টিমর্টম ইন নেচার। তো এই যে ইন নেচার বলে আমি কিন্তু এটা বললাম না, মানে ম্যানারটা বললাম না। এটাও তোমরা আগে পড়ছো যে কতগুলো ক্ষেত্রে আমি ম্যানারটা বলবো না, হোমিসাইডাল, সুইসাইডাল না অ্যাক্সিডেন্টাল, এটা আমি বলবো না। কোন কোন ক্ষেত্রে সেগুলি তোমরা জানো। তার মধ্যে একটা কিন্তু এখানে একটা আমাদের ড্রাউনিং এবং বার্নিং, এগুলিতে সব আছে। তো তাহলে এখন আমার হ্যাঙ্গিং সম্বন্ধে মোটামুটিভাবে আমি যা বললাম এটুকুই। এইটু একটু করবা, দরকার একটু বই পড়ে নেবা, যদি কোথাও কোনো কনফিউশন হয় নিজেদের মধ্যে আলাপ করবা। এই আচ্ছা, এরপরে আসছে আমাদের যেটা স্ট্র্যাঙ্গুলেশন। এটা স্ট্র্যাঙ্গুলেশন কাকে বলে? ডেফিনেশন খুব সহজ ওইভাবে বলবো। ইট ইজ এ ফর্ম অফ ভায়োলেন্ট অ্যাসপেক্সিয়া, ইট ইজ এ ফর্ম অফ ভায়োলেন্ট মেকানিক্যাল অ্যাসপেক্সিয়া in which exchange of air between atmosphere and lung is prevented। এই তো হলো কি, ফ্রম দ্য কনস্ট্রিকশন, প্রিভেন্টেডের পরে বাই কি বলবো, বাই ফ্রম দ্য কনস্ট্রিকশন of the neck by some means and the constricting force being other than the weight of the body। তাহলে কি হলো? ফ্রম দ্য কনস্ট্রিকশন অন দ্য নেক বাই সাম মিনস, যা দিয়ে হোক না কেন, and the constricting force is being other than the weight of the body। হ্যাঙ্গিংয়ে ছিল কনস্ট্রিক্টিং ফোর্স ছিল ওয়েট অফ দ্য বডি, আর স্ট্র্যাঙ্গুলেশনে কনস্ট্রিক্টিং ফোর্স হবে আদার দ্যান দ্য ওয়েট অফ দ্য বডি। তো এখানে বাই সাম মিনস বললাম। এই সাম মিনস হতে পারে আমার কি হতে পারে? এটা যদি আঙ্গুল দিয়ে হয় তার নাম হলো থ্রোটলিং, যদি লিগেসার দিয়ে হয় তার নাম লিগেসার স্ট্র্যাঙ্গুলেশন। আবার যদি পাম দিয়ে করে, শুধু এই একটা করতে পারে কি, এবার আঙ্গুল দিয়ে করে, আঙ্গুল দিয়ে না করে যদি পাম দিয়ে করে, পাম দিয়ে হিসেবে, তাহলে তার নাম হলো পামার স্ট্র্যাঙ্গুলেশন। এখানে একটা কথা আছে যে দেখ, ওইটা এখন এর মধ্যে তোমার ভাইবার মধ্যে আর দরকার নেই, ওটা বড় কথা এসে যাবে, এখন আর এক্সপ্লেনেশনে না যায়। তো এখন স্ট্র্যাঙ্গুলেশনের ডেফিনেশন আমরা জেনে গেলাম। স্ট্র্যাঙ্গুলেশনের টাইপ কী কী আছে? তাহলে একটা বললাম ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন, আর একটা হলো লিগেসারি স্ট্র্যাঙ্গুলেশন। এখানে কজ অফ ডেথ ইন স্ট্র্যাঙ্গুলেশন, কীভাবে মারা যায় সেখানে একদম আগেরটায় চলে যাবো। হ্যাঙ্গিংয়ে যে যে কারণে মারা গেছে সে কারণে। তাহলে কী কী ছিল? একটা হলো অ্যাসপেক্সিয়া, একটা হলো কি ভেনাস কনজেশন, একটা হলো অ্যাসপেকশন অ্যাপোপ্লেক্সি, অ্যাসপেক্সিয়া, ভেনাস কনজেশন, কম্বাইন্ড অ্যাসপেকশন অ্যাপোপ্লেক্সি, তারপরে সেরেব্রাল অ্যানিমিয়া, রিফ্লেক্স ভ্যাগাল ইনহিবিশন, আর একটা হলো ফ্র্যাকচার অফ দ্য সার্ভাইকাল ভার্টিব্রা। তো একই কারণ এটার। তো এখন আমরা যে দুটা পড়লাম এখানে, স্ট্র্যাঙ্গুলেশন এবং এখন স্ট্র্যাঙ্গুলেশন যদি লিগেসার স্ট্র্যাঙ্গুলেশন হয় তাহলে তুমি এটা এর সঙ্গে, ওই যে হ্যাঙ্গিংয়ের লিগেসার মার্কের সঙ্গে এটা তুমি কীভাবে ডিফারেন্সিয়েট করবে? এটা হবে কি, এটা হবে, ওটা ছিল সিঙ্গেল, ইউজুয়ালি সিঙ্গেল। এটা সিঙ্গেল, ডবল হওয়ার সম্ভাবনা বেশি। কেউ কাউকে যখন জড়ি দিয়ে করে তখন ডবল প্যাচি দেয়, তাহলে ডবল হতে পারে, ইউজুয়ালি ডবল। আর এটা হবে, ওটা ছিল অবলিক, এটা হবে সার্কুলার। ওটা ছিল নন কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস। ওটা ছিল হাই আপ ইন দ্য নেক, এটা হলো মিডল অফ দ্য নেক। তাহলে এই দুটা তোমার ডিফারেন্সিয়েট তুমি ইজি করতে পারবে। তো এখন হলো এবার নেকের বাইরে থেকে প্রেশার দিয়ে আর কি কি হয়। তার মধ্যে আগে যেমন বলছিলাম যে ম্যাগিং, ওটা বলছিলাম একটা ছিল গ্যাগ মানে মুখে দেওয়া হলো গ্যাগিং, আর এটা ছিল মাগিংটা কি? মাগিং হলো যে
হলো যে মাগিং হলো যে একটা ভিকটিমকে ধরে, কাউকে ধরে যখন তাকে তার হেড নেকটাকে এই নিতে দুই নিয়ে পুলিশে সাধারণত করে, আসামি পালাইতে থাকে, ধরলে প্রথমে তাকে ধরে তার নেকটাকে এই নিতে নেয়, একে একে লক নিও বলে, লক নি। এটাই হলো আমাদের মাগিং। তাহলে কি হয়, আসাম লোককে ধরে, কাউকে ধরে যদি তার নেকটাকে আমি আমার এই নিতে নিয়ে এভাবে চেপে ধরি, ধরে চাপ দিই, তাহলে এখানে তার এখানে বাইরে থেকে প্রেশার পাবে, গিয়েও এটা স্ট্র্যাঙ্গুলেশনের মতোই তার অ্যাসফিক্সিয়া হবে, অ্যাসফিক্সিয়া এসে মারা যেতে পারে। তো এটাকে বলা হয় ম্যাগিং। ম্যাগিং দুই রকম, একটা নি এলবো দিয়ে হলে হলো লক লক এলবো, আর যদি নিয়ে দিয়ে করি, ওকে ধরে আমি যেমন নিয়ে যদি নি ফ্লেক্স করে তোকে ধরি, তাহলে সেটাও হবে মাগিং, ওটার নাম হবে লক নি। তাহলে এটা হলো লক এলবো আর ওটা হলো লক নি, দুটাই হলো মাগিং। আচ্ছা, গ্যারোটিং হলো কি? গ্যারোটিং হলো যে সিনেমায় অনেক সময় দেখা যায় যে যে ভিলেন পালাইতেছে ঘোড়ায় চড়ে, আর পিছনে নায়ক দেখতেছে, নায়ক পিছন থেকে একটা দড়ি, একটা চাবুকের মতন লম্বা দড়ি পিছন থেকে তাকে এরকম ছুঁড়ে মারে, ছুঁড়ে মারলেও এটা গিয়ে তার নেককে কয়েকবার হয় ইনসার্টেল করে নেয়, তখন টান দেয়, ও পড়ে যায়, এখানে নেকে কিন্তু কয়েকটা রাউন্ড হয়ে গেল। এইভাবে যদি যে প্রসিডিওরটা, এটার নাম হলো গ্যারোটিং। আচ্ছা, আর আরেকটা আছে বার্কিং। বার্কিং হলো যে কারো চেস্টের উপরে বসলো, মানে এটা হলো ট্রমাটিক অ্যাসফিক্সিয়া, চেস্টের উপরে বসলো এবং এইখানে তোমার এটা করলো, এই যে হাত দিয়ে এই এলবো দিয়ে করলো, মাগিং করলো, তাহলে এখানে বার্কিংটা হলো মানে ট্রমাটিক অ্যাসফিক্সিয়া, সঙ্গে সঙ্গে এখানে স্ট্র্যাঙ্গুলেশন, সে আঙ্গুল দিয়েও করতে পারে, তো এটা হলো বার্কিং। আর বাঁশ দলা একটা আছে, এগুলি আগে হয়েছে যখন আমাদের নীল চাষ ছিল বা জমিদার ছিল, তারা প্রজাদের অত্যাচার করতো, সেখানে খাজনার জন্য হোক বা নীল চাষ না করলে হোক, সেখানে বাঁশডলা। বাঁশডলা হলো যে তাকে ওই ভিকটিমকে শুয়ায়ে তার গলার উপর দিয়ে একটা বাঁশ দিয়ে দুই দিকে দুইজন চাপ দিয়ে ধরে রাখতো, তারপর সে মারা গেল। এটা হলো বাঁশডলা। আর ডবল বাঁশডলা হলো যে পিছন দিয়ে একটা বাঁশ আগে দিবে, ব্যাম্বু, তারপরে তাকে শোয়াবে এবং গলার উপর দিয়ে একটা বাঁশ দেবে, দিয়ে দুই দিক দিয়ে চাপ দিবে, এটা ছিল বাঁশডলা। এই অত্যাচারগুলি আগে ছিল। তো এগুলি হলো আমাদের বিভিন্ন ফর্মের তোমার স্ট্র্যাঙ্গুলেশন বা প্রেশার ফ্রম নেকের এক্সটার্নালি প্রেশার যেগুলি করা গেল। তো আমরা এখানে তাহলে হ্যাঙ্গিং, স্ট্র্যাঙ্গুলেশন, ম্যাগিং, বার্কিং, বাঁশডলা এগুলো শেষ করলাম। আচ্ছা, এখন একটা আছে যে চোকিং। ফরেন্সিক মেডিসিনের চোকিং কথাটা কয় জায়গায় আছে এগুলি জিজ্ঞেস করা হবে। যারা ফায়ার আর্ম বাই দিস টাইম পড়তো তারা একটা চোকিং পড়ে আসতো, এখানে একটা চোকিং। তো চোকিং, এখানে চোকিং হলো অসাবধানতাবশত কেউ যদি মানে যেমন ধরো অনেকে খাওয়ার সময় অনেকে আঙ্গুর খায়, চানাচুর খায়, কথা বলতে বলতে এইভাবে খায়, মুখে দেয় আর খায়, এইভাবে খাওয়াটা ধর্মীয়ভাবে নিষেধ, সাইন্টিফিক দিক দিয়েও নিষেধ। এখন হঠাৎ করে যখন এইভাবে খাইতেছে, এখন এই সলিড পার্টিকলটা যদি গিয়ে তোমার ল্যারিংসে যদি টাচ করে, তাহলে ল্যারিঞ্জাল স্পাজম হয়ে যাবে। ল্যারিঞ্জাল স্পাজম হয়ে গেলে তখন অ্যাসফিক্সিয়া ডেভেলপ করবে এবং সে মারা যাবে। তো এই সলিড কোনো ফরেন পার্টিকল যদি ল্যারিঞ্জাল স্পাজম ঘটায় যদি অ্যাসফিক্সিয়া করায়, সেটার নাম হলো চোকিং। আর ম্যাগিং তো বললাম, সফট ম্যাটেরিয়াল যদি মুখের ভিতরে দেওয়া যায়, দিলে রেসপিরেশন এখানে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, এটা হলো গ্যাগিং। তো গ্যাগিং, চোকিং হয়ে গেল। এখন ট্রমাটিক অ্যাসফিক্সিয়া। ট্রমাটিক অ্যাসফিক্সিয়া হলো যে কখন হয়? ট্রমাটিক অ্যাসফিক্সিয়া হলো যে কোনো ডেফিনেশনটা এরকম হবে যে it is a form in which respiratory arrest occur due to mechanical fixation of the chest and abdomen by an unyielding substances or object to the chest or abdomen. তাহলে এটা কি হলো যে এখন আমরা স্ট্যাম্পেড বলি, বা এই যে ধরো কোনো ভূমিকম্প হলো, একটা দেওয়াল যদি কারো শরীরে পড়ে অ্যাবডোমেন বা চেস্টের উপরে, তাহলে কি হবে, এটা রেসপিরেটরি মুভমেন্টকে বন্ধ করে দেবে। অথবা স্ট্যাম্পেড হলো যে এখন গার্মেন্টসে যদি আগুন ধরে, লোকদের সিঁড়ি দিয়ে নামতে থাকে, এখন একজন যদি পড়ে যায় ওখানে, বাকিরা কিন্তু ওয়েট করবে না, তারা তার বুকের উপর পা দিয়েই চলে যাবে। তখন কি হবে,
সে আর রেসপিরেশন নিতে পারছে না, রেসপিরেশন এখানে মেকানিক্যাল প্রেশারের কারণে রেসপিরেশনটা অ্যারেস্ট হয়ে গেল। এইটাকে বলা হয় তোমার ট্রমাটিক অ্যাসফিক্সিয়া। তো ট্রমাটিক অ্যাসফিক্সিয়াতে কি হয়, এটা চেস্ট বা অ্যাবডোমেনের উপরে কোনো প্রেশার দেওয়ার জন্য যদি রেসপিরেটরি মুভমেন্টটা বন্ধ হয়, অ্যারেস্ট হয়ে যায়, এটাই হলো আমাদের ট্রমাটিক অ্যাসফিক্সিয়া। ট্রমাটিক অ্যাসফিক্সিয়ার আরও কতগুলো নাম আছে। কি শোনা যায় না? আচ্ছা, তো এখন ট্রমাটিক অ্যাসফিক্সিয়া তুমি কিভাবে, তুমি একটা ডেড বডি আসছে, এটা ট্রমাটিক অ্যাসফিক্সিয়া তুমি কিভাবে ডায়াগনোসিস করবা, এই প্রশ্ন। তো এখন হলো যে ধরো এখানে তার এর উপরে একটা বড় পাথর আছে, পাথর পড়ছে বা দেওয়াল চাপা পড়ছে এখান দিয়ে, অথবা একটা কাঠ এর উপরে দেওয়া আছে, দেওয়ার পরে তার ট্রমাটিক অ্যাসফিক্সিয়া এসে মারা গেল। এই বডিটা আমি কিভাবে আইডেন্টিফাই করব, যে ট্রমাটিক অ্যাসফিক্সিয়া যেখানে যেই এটা ছিল, আমার যে সাবস্টেন্সটা ছিল, অবজেক্টটা ছিল, সেই অবজেক্টের উপরে, সাইট অফ অবজেক্টের উপরে এটা আমি সাইন অফ অ্যাসফিক্সিয়া পাবো। আর বিনিথ নিচেই এটা পেল পাবো, এবং তার বিলোতে এটা পাবো নর্মাল। তাহলে একটা নর্মাল বডি, এটা যে জায়গাটায় আমার সাবস্টেন্সটা অবস্ট্রাকশন হয়ে পড়ছে, যে দেওয়ালটা পড়ছে বা কাঠটা পড়ছে, সেই এটার আপার লেভেলে পাবো সাইন অফ অ্যাসফিক্সিয়া, ওই যে 4টা সাইন। আর এর নিচ দিয়ে পাবো পেল, এটা পেল হয়ে যাবে। আর এর নিচ মানে বিনিথ, আর এর বিলোতে, এটা হবে নর্মাল থাকে। এটা দেখে তুমি সাইন অফ এটা ট্রমাটিক অ্যাসফিক্সিয়া ডায়াগনোসিস করতে পারবে। তো ঠিক আছে, আজকে শেষ করি, 1 ঘন্টা হয়ে গেল। আবার এখন পরের দিনে আমরা পরের ক্লাসে এটা ড্রাউনিংটা শেষ করবো, তাহলে ভাইলেন্ট অ্যাসফিক্সিয়া আমাদের পড়া হয়ে যাবে। তো তো ঠিক আছে, আজকে এখানে শেষ করি। শুভেচ্ছা, সবাইকে ভালো থেকো।